তো বাইনারি যোগ করার কৌশল হচ্ছে, সূত্রগুলো হচ্ছে বাইনারি যোগ। তো ফার্স্ট আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বাইনারি যোগ। তো বাইনারি যোগ শিখবো, বাইনারি যোগ। তো বাইনারি যোগ শিখবো। বাইনারি যোগের সাধারণ রুলসের মধ্যে সাধারণ যোগের নিয়মই বাইনারি যোগ হয়ে থাকে। বাইনারি যোগে 0 আর 1 যোগ করলে 1 হয়, বাইনারিতে 0 0 যোগ করলে 0 হয়, 1 প্লাস 0 যোগ করলে 1 হয়, এবং 1 প্লাস 1 যোগ করলে 0 হয়, এবং হাতে 1 থাকে, হাতে 1 রাখতে হয়। 1 আর 1 যোগ করলে 0 হবে, হাতে 1 থাকে। এই হাতের 1 টাকে বলা হচ্ছে ক্যারি 1, ক্যারি 1 কে C1, ক্যারি 1, এটাকে ক্যারি 1 বলা হয়। তো এইভাবে এই রুলস অনুসারে আমরা যোগ করব। যোগ করার স্বাভাবিকভাবেও ডেসিমেল সংখ্যা পদ্ধতিতেও এই রুলসটাই ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা ব্যবহার করে যোগ করে দেখব। একটা এক্সাম্পল দেখি, উদাহরণ একটা নেই। বাইনারি 1 1 1 1 0 0 যোগ করলে কত হবে? তো 1 আর 0, 1 আর 0 যোগ করলে 1 হয়, 1 0 যোগ করলে 1 হয়, 1 আর 1 যোগ করলে 0 হয়, এবং হাতে কত থাকে? 1 থেকে। তো হাতের 1 যেটা থেকে সেটা সামনে যাতে কোনো সংখ্যা নাই, মানে 0 আছে, তাহলে 1টা এখানে যোগ করে দিলাম। 0 আর 1 যোগ করলে 1 1, এবং 0 যোগ করলে 1। তাহলে এটা সংখ্যা এইভাবে যোগ করা হলো। স্বাভাবিকভাবে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে এরকম করে থাকি, 9 এরকমটা করি। যদি এটা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে যদি যোগ করতাম তাহলে কেমনটা করতাম? 5 আর 5 যোগ করতাম, তাহলে হতো 5 আর 5 যোগ করলে হয় 10, 10-এর 0 হাতে করে 1 থাকে, মানে ক্যারি 1 থাকতো। এই ক্যারি 1টা কি করতাম? পরবর্তী এই সংখ্যাটার সাথে যোগ করে দিতাম, মানে এই হাতের 1 আর 9 যোগ করলে 10, 10 আর 2 12, 12-এর 2 হাতে করে 1, সামনে যেহেতু আর কোনো সংখ্যা নেই তাহলে হাতের একটা বসাই দিতাম। ঠিক তেমনি এখানটা এরকমই হবে, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 10 হয়। বাইনারিতে কত হয়? 10 হয়। তাহলে এই বাইনারি 10-এর মধ্যে 10-এর 0, 10-এর 0 দিলাম, হাতের 1, হাতের 1টা থেকে গেল, অর্থাৎ ক্যারি 1। এই পদ্ধতিটাই থাকে। 1 আর 1 যোগ করলে 10 হয়, তার মধ্যে 1টা হাতের 1 ধরা হয়। তো এইরকমটা 1 1 যোগ করলে 10 হয়, 10-এর 0 হাতে 1, সামনে যাতে কোনো সংখ্যা নেই তাই হাতের 1 বসিয়ে দিলাম। তাহলে এইটা হচ্ছে স্বাভাবিক নিয়ম, বাইনারি যোগ। বাইনারি বিয়োগের ক্ষেত্রে কি হবে? ঠিক এমনটাই হবে, বাইনারি বিয়োগের ক্ষেত্রেই হয়। বাইনারি বিয়োগ যদি দেই তাহলে এরকমটা হবে, 0 থেকে 1 বাদ দিলে 0 থেকে 1 বাদ দিলে 1 হয়, এবং হাতে 1 থাকে। এখানে কোনো ঋণাত্মক সাইন নাই, এরপরে 0 থেকে 0 বাদ দিলে 0 থেকে, 1 থেকে 0 বাদ দিলে 1 থেকে, 1 থেকে 1 বাদ দিলে 0 থেকে, এমনটাই হয়। তাহলে এরকমটা হচ্ছে 0 থেকে 1 বাদ দিলে 1, মানে 11 থাকে, তার মধ্যে হাতে 1 থাকে। এই হাতে একটা আবার যোগ করে দিতে হয়, মানে স্বাভাবিক বিয়োগের মতোই। তো আমরা একটা উদাহরণ নিয়ে নিই, একটা উদাহরণ নেই, এই সংখ্যাটাতেই বিয়োগ করে দেখি। 1 থেকে 0 বাদ দিলে 1 থেকে 0 বাদ দিলে 1 থেকে, 1 থেকে 0 বাদ দিলে 1 থেকে, 1 থেকে 1 বাদ দিলে 0 থেকে, কোনো হাতে 1 নাই। তাহলে ফলাফল এটা, ফলাফল এটা। এই উত্তরটা তোমার সঠিক আছে কিনা সেটা যদি তুমি জানতে চাও তাহলে কি করবে? এই উত্তরটা সঠিক আছে কিনা সেটা সম্পর্কে জানতে চাইবে। এটার কৌশল হচ্ছে, এটাকে ডেসিমেলে রূপান্তর করো, ক্যালকুলেটরে 7 আসবে। এটাকে ডেসিমেলে রূপান্তর করো, ক্যালকুলেটরে 4 আসবে। এইটাকে ক্যালকুলেটরে রূপান্তর করো, 3 আসবে। 7 থেকে 4 বাদ দিলে 3, তোমার অঙ্ক কারেক্ট।
তুমি পরীক্ষা হলেই বুঝতে পারবে তোমার অঙ্কগুলো কারেক্ট হয়েছে কি না। সেটা অবশ্যই তোমার ক্যালকুলেটরটা থাকতে হবে, সায়েন্টিফিক ক্যালকুলেটর। এছাড়াও গেট, নর গেট, এক্স নর গেট, যে কোনো জটিল জটিল প্রশ্ন, তৃতীয় অধ্যায়ে যত জটিল প্রশ্নই হোক না কেন গাণিতিক টার্মে, সবগুলোই ক্যালকুলেটরে সম্ভব। অবশ্যই তোমরা অপেক্ষা করবে, ক্যালকুলেটরের একটা ক্লাস তোমাদের দেওয়ার চেষ্টা করব। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলে দ্রুত ক্লাসটা পেয়ে যাবে। এরপরে বাইনারি বিয়োগ শিখলাম, বাইনারি যোগ বিয়োগ শিখলাম। অন্যান্যগুলোর ক্ষেত্রে একই রুলস, স্বাভাবিক রুলস। যেমন অক্টালের ক্ষেত্রে যদি করি 7, অক্টালের ক্ষেত্রে যদি এরকমটা করি 17, অক্টাল সংখ্যা পদ্ধতিতে যোগ। বাইনারি যোগের জায়গায় অক্টালের যোগ হবে, অক্টালের যোগ করব, তাহলে 17, অক্টালের 17, অক্টালের 9, অক্টালের 5 যদি যোগ করি তাহলে কত হয়? 5 অক্টালে 7 আর 5 যদি যোগ করি তাহলে কত হবে? 7-এর পরে অক্টালে কোনো সংখ্যা নেই, 7-এর পরে অক্টালে কোনো সংখ্যা নেই, মানে 7-এর পরেই 10 হয়, তারপরে 11 হয়, তারপরে 12 হয়, 13 হয়, তারপরে 14 হয়, এরকম করে 15 হয়, 16 হয়, 17 হয়, তারপর আবার 20 হয়ে যায়। তার মানে 7-এর পরে 8 হওয়ার কোনো চান্স নাই। তো 7-এর পরে 5 যদি নেই, মানে 7টা কাঠি নিলাম, এরপরে যদি 5 যোগ করি তাহলে আরো 5টা কাঠি, 5টা সংখ্যা। তার মানে 7-এর সাথে 1 যোগ করলে 10, 2 যোগ করলে 11, 3 যোগ করলে 12, 4 যোগ করলে 13, 5 যোগ করলে 14। তার মানে 7 আর 5 যোগ করলে 4 হয়, 7 5 যোগ করলে 4, হাতে 14 হয়, কিন্তু 7 আর 5 যোগ করলে 14 হয়, হাতের 1 রেখে দিয়ে তাহলে এখানে অনলি 4 থাকলো, তাহলে হাতের 1 ক্যারি 1, 17 আর 5 যোগ করলে 24 হয়। কোন পদ্ধতিতে? অক্টাল, অক্টাল পদ্ধতিতে। মিলাই দেখো এই অঙ্কটা কারেক্ট আছে কি না ক্যালকুলেটরে। তুমি এই অঙ্কটা ক্যালকুলেটরে মিলাই দেখো অঙ্কটা কারেক্ট আছে কিনা। 17 যদি করতে চাই ক্যালকুলেটর, তাহলে কত কত হয়, মানে অক্টালের 17 ডেসিমেলে কত, এটা ক্যালকুলেটরে বের করবে। অক্টালের 17 ডেসিমেলে হবে 17, অক্টালের 17 ডেসিমেলে প্রকাশ করে দেখি। ডেসিমেলে যদি করতে চাই, পনেরো হয়, তাহলে এটা 15 নিলাম, 5 5 হয়, 15 আর 5 যোগ করলে 20 হয়, অর্থাৎ এটাকে 24 কে রূপান্তরিত করলে 20 হবে। অক্টালে 24 সমান ডেসিমেলে 20 হবে। অঙ্কটা কারেক্ট। তুমি এভাবে করতে পারো, এইভাবে যোগ বিয়োগ অক্টাল হেক্সাডেসিমেলে করতে পারবা, আশা করি করতে পারবে স্বাভাবিকভাবেই। তোমাদের যদি খুব বেশি কঠিন মনে হয় তাহলে ঠিক এইভাবেই করবে। মনে করে এরকমটা দেওয়া আছে 20, অক্টালের 20 আর অক্টালের 30 তোমাদের যোগ করতে বলছে। কত কিভাবে যোগ করবা পরীক্ষা হলে তোমাদের মনে নাই, জানা নাই, তাহলে কি করবা? তোমরা রাফ করে নিবা, এইটাকে এই 20টাকে রাফ করে নিবা, এইভাবে রাফ করে নিবা। এটা ডেসিমেলে কত হয়? 14 হয়। 30টাকে ডেসিমেলে কত হয়? 21 হয়। এখন ডেসিমেলে 14 আর 21 যোগ করলে কত হয় বের করো, 35 হয়। তাহলে এই 35টাকে এবার অক্টালে রূপান্তর করবে। অক্টালে রূপান্তর করলে কত হবে?
সেটা এখানে বসাই দিবে। অক্টালে রূপান্তর করলে 50 হয়, এখানে 50 বসে দিবে। এইদিকে কি হলো কিভাবে যোগ হলো সেটা তোমাদের জানার প্রয়োজন নাই। এখানটায় এটা তো ইজি আছে, এখানে 9 29 27 তারপরে এভাবে দিয়ে এখানে 2, এখানে ভিন্ন ভিন্ন যখন থাকবে তখন কিন্তু আমরা পারবো না। এজন্য কি করে নিতে হবে, যে যেহেতু আমাদের অত কিছু মাথায় যদি না থাকে এক্সাম হলে, তাহলে এটাকে ডেসিমেলে রূপান্তর করব, এটাকে ডেসিমেলে রূপান্তর করব, ডেসিমেলে এই দুটোর যোগ করব, যোগ করার পর যোগফলটাকে আবার কি করব, অক্টালে রূপান্তর করব, মানে অক্টালে নিয়ে আসবো, সবকিছু ক্যালকুলেটরের সাহায্যে। আর লেখার সময় ফ্রেমটা এইভাবে লিখবো, অক্টালে নিয়ে এসে অক্টালে যে মানটা পাবো এটা অক্টালের মানটা এখানে বসে দিব। এখানে কিভাবে হলো সেটা দেখার বিষয় না, অঙ্ক কারেক্ট, মার্ক অবশ্যই পাবে। ঠিক আছে, ক্যালকুলেটরে লাগবে। তো এখন আমার যেটুকু প্রয়োজন সেটা হচ্ছে বাইনারি গুণ আর বাইনারির ভাগ। তো বাইনারি গুণ ভাগ স্বাভাবিক ডেসিমেল সংখ্যা পদ্ধতির গুণ ভাগের মতোই, এখানে অবাক হওয়ার কিছুই নাই। ডেসিমেলে আমরা যেরকমটা করতাম 12 আর 12, এই ডেসিমেলে এটা গুণ করব। তো ডেসিমেলে এটা গুণ করতে গেলে তাহলে কি করতাম আমরা, 2 দুগুণে 4, 2 অক্ষে 2, 1 ঘর কাটা, 2 অক্ষে 2, 1 অক্ষে 1, যোগ যোগ যোগ, 12 আর 12 গুণ করলে 144 হয়। ঠিক আমরা এইভাবেই করে নেব, এই পদ্ধতিটাই ফলো করব বাইনারি গুণের ক্ষেত্রে। বাইনারি গুণের ক্ষেত্রেও এই নিয়মটাই ফলো করব। বাইনারি গুণ কি করব, 1 1 মনে করে এটা ওটা আর 1 0 এটা গুণ করব। বাইনারি গুণের ক্ষেত্রে কি করব, এটা 0 দিয়ে দুটাকে গুণ করব, আসবে। তারপরে এটা দিয়ে গুণ করব, 1 1 1 কে 1 গুণ করলে, তারপরে এটা যোগ করে দেব 1 1 0। এই অঙ্কটা কারেক্ট হলো কিনা সেই সম্পর্কে তোমরা যদি জানতে চাও, মানে কি মানে বুঝতে চাও যে আসলে এটা কারেক্ট কিনা, তাহলে এইভাবে করবে। মানে তোমার এটা সঠিক হলো কিনা, অ্যান্সারটা ঠিক কিনা সেটা সম্পর্কে জানতে হলে কি করবে, এটাকে প্রথমে মানে ডেসিমেলের রূপ কত 3, ডেসিমেলের রূপ কত 2, 3 দিয়ে গুণ করলে কত হয় 6, তার মানে এটা 6, এইটাকে বাইনারিতে বাইনারিটাকে ডেসিমেলে রূপান্তর করো 6 হবে। যেহেতু এটা ফলাফল একই সেহেতু কারেক্ট। তাহলে এইভাবে গুণ করব। আর ভাগের ক্ষেত্রে ওই একই রুলস, ভাগের ক্ষেত্রে আমরা কি করতাম সেই একই ভাবে করব, কোনো ভিন্ন ভিন্ন রুলস নাই, ডেসিমেলে যেভাবে করতাম ওইভাবে। 102 এটাকে ভাগ করব 2 দিয়ে, তাহলে কি করব, আর এখানটায় তারপর 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে 3 দিয়ে ভাগ করলে বেশি সুবিধা হবে। 3 দিয়ে ভাগ করে দেখি কিভাবে হবে। ফার্স্ট আমরা এরকমটা করতাম, ভাগ করব 3 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করব। তো প্রথমে একটাকে চিন্তা করব, 3 দিয়ে এই প্রথম অঙ্কটাকে ভাগ করব, ভাগ করতে যদি ভাগ না পাই মানে ভাগ যদি না যায় তাহলে দুটো সংখ্যাকে নিব, দুটো সংখ্যাকে ভাগ করব। দুইটাকে ভাগ করার পর তো দেখি দুইটাকে ভাগ করা যাচ্ছে কিনা। তো দুইটাকে ভাগ করে দেখি ভাগ করা যাবে, 3 3 9, বিয়োগ করলে 1, এরপরে একটা সংখ্যা নামিয়ে নিয়ে আসবো, ভাগ তারপর আবার ভাগ করব। তো ভাগ করলে 3 4 12, ঠিক এইভাবে ভাগ করতাম এবং ভাগ শেষ সর্বশেষে শূন্য বা থাকতো কিছু। তো এই ক্ষেত্রটা এমনটাই করব। এরপরে যদি এমনটা হতো যে এখানটা এরকম আসতো 9, এরকম যদি আসতো, যদি আমরা এই সংখ্যাটাকে যদি 921 কে যদি ভাগ করতাম 3 দিয়ে, তাহলে কি করতাম, ফার্স্ট ডিজিটটাকে ভাগ করতাম 9 দিয়ে, 3 দিয়ে ভাগ করতাম, তাহলে 3 3 9 হয়তো, শূন্য বসাইলাম না, শূন্যই দিলাম। তারপরে একটা সংখ্যাকে নামাবো, নামানোর পরে কি করতাম, যদি ভাগ না যেত তাহলে পুনরায় আরেকটা নামাইতাম। যেহেতু ভাগ যায়নি, একটা ডিজিটকে নামানোর পর ভাগ যায়নি,
আরেকটা নামাতে হবে। তো একটাকে নামানোর জন্য, দুইটাকে নামানোর জন্য, অর্থাৎ একটাকে নামানোর পর ভাগ করতে না পারায় পুনরায় আরেকটাকে নামালেন। এই পুনরায় আরেকটাকে নামানোর জন্য অনুমতির জন্য আরেকটাকে নামানোর জন্য একটা শূন্য ইউজ করতে হতো, মানে একটা এইখানে একটা শূন্য দিতাম, তারপর এটাকে নামাইতাম, তারপর আবার ভাগ করতাম। ঠিক একই রুলস ব্যবহার করব বাইনারিতে। অর্থাৎ রুলস হচ্ছে কি, ফার্স্ট একটা ডিজিট করে নিব, যদি ভাগ না যায় তাহলে দুইটা ডিজিট করে নিব, তাও ভাগ না গেলে তিনটা ডিজিট করে নিব, পর্যায়ক্রমে নিতে থাকবো। তো ভাগ যাওয়ার পরে নামাবো, নামার পর এটা বিয়োগ করব, বিয়োগ করার পর পরবর্তীতে একটা একটা করে সংখ্যা ডিজিট নামাবো। একটা ডিজিট নামানোর পর যদি ভাগ না যায় তাহলে একটা শূন্য নিয়ে আবার একটা ডিজিট নামাবো। এইটা রুলস ছিল। ঠিক একই রুলস আমরা ব্যবহার করব বাইনারি ভাগের ক্ষেত্রে। যেমন 101 বা হ্যাঁ 101 দেওয়া যায়। 101কে 10 দ্বারা ভাগ করব। তো 10 দ্বারা প্রথমে একটাকে ভাগ করতে চাবো, অর্থাৎ এই 10 কে ভাগ করতে চাবো, এই 1টাকে ভাগ করতে চাবো, যেহেতু ভাগ করা যায় না অর্থাৎ তারপরে দুইটাকে নিলাম, দুইটাকে কিন্তু ভাগ করা যায়, নিয়ে নিলাম 10কে 10, তারপর বাদ দিলাম, তাহলে 1 থাকলো। এরপরে 1 নামালাম, একে আর ভাগ করা যায় না, পরেও কোনো সংখ্যা নাই, অর্থাৎ এটাই ভাগশেষ। তাহলে এটা কি দাঁড়াইলো, ভাগশেষ, শেষ, ভাগফল, ভাজ্য, মানে এটাকে ভাগ করা হচ্ছে ভাজক। তো ভাগ করার রুলস একই, কোনো টেনশন নাই, পারবে, একটু চিন্তা করলেই পারবে। এরপরে আমাদের যেটুকু জানার প্রয়োজন, আমরা কিন্তু ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আমাদের প্রয়োজনের তাগিদে ঋণাত্মক শব্দ ব্যবহার করি। -2, -3, এরকম আমরা বিভিন্ন ডিজিট ব্যবহার করে থাকি, যদিও এগুলো কল্পনা বা কাল্পনিক ডিজিট, তারপরে এগুলো আমাদের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে। তো এই ডিজিট গুলো ব্যবহার, মানে এই ঋণাত্মক সংখ্যা আমরা বাইনারিতে কিভাবে ব্যবহার করব, বাইনারি কিভাবে বুঝে যে এটা বাইনারি কোন সংখ্যাটা ঋণাত্মক সেটা বুঝে। তো ঋণাত্মক সংখ্যা পদ্ধতিতে মানে বাইনারি কোন সংখ্যাটা ঋণাত্মক কোন সংখ্যাটা ধনাত্মক সেটা বোঝানোর জন্য কয়েকটা ভিন্ন ভিন্ন পদ্ধতি আছে সেটা প্রকাশ করার জন্য। তো বাইনারিতেও আমাদের, যেহেতু কম্পিউটারের সাথে আমাদের আন্তঃযোগাযোগ রয়েছে কম্পিউটারের সাথে, আর কম্পিউটার শুধু বাইনারি সংখ্যা বোঝে, তার মানে বাইনারিতে আমাদের ঋণাত্মক সংখ্যা প্রয়োজন। তো বাইনারি ঋণাত্মক কিন্তু কোনো ঋণাত্মক চিহ্ন ব্যবহার করা হয় না, বাইনারিতে বিট ব্যবহার করা হয়, চিহ্ন বিট ব্যবহার করা হয়। চিহ্ন বিট দেখেই কম্পিউটার বুঝতে পারে যে এই সংখ্যাটা ঋণাত্মক বোঝাচ্ছে, এই সংখ্যাটা ধনাত্মক বোঝাচ্ছে। তো আমরা দেখব কয়েকটা পদ্ধতি রয়েছে, তার মধ্যে 3টি পদ্ধতি রয়েছে। ঋণাত্মক সংখ্যা বোঝার জন্য কয়টি পদ্ধতি রয়েছে, বাইনারিতে ঋণাত্মক সংখ্যা প্রকাশের জন্য 3টি পদ্ধতি রয়েছে। প্রথমে হচ্ছে প্রকৃত মান গঠন। প্রকৃত মান গঠন, প্রকৃত মান গঠনের মধ্যে এরকমটা করা হতো, কোন একটা সংখ্যা নেওয়া হয়েছে, যেমন এই সংখ্যাটাকে আমরা বলি 3, তাহলে -3টাকে কি বুঝাবো, -3টাকে কেমনে বুঝবো। তো এই সংখ্যাটা হচ্ছে ডেসিমেলে 3, তো ডেসিমেলে -3 সংখ্যাটাকে ঠিক কিভাবে প্রকাশ করব, আমরা তো কোনো ঋণাত্মক চিহ্ন বা ধনাত্মক চিহ্ন ইউজ করতে পারবো না, তাহলে এটা কেমনে করব, সেটা করার জন্য কি করতো, রেজিস্টার ব্যবহার করা হতো, 8 বিট রেজিস্টার বা 16 বিট রেজিস্টার বা এরকম রেজিস্টার ব্যবহার করা হতো। তাহলে 1 2 3 4 5 6 7 আমরা 8 বিট রেজিস্টার ব্যবহার করব। 8 বিট রেজিস্টারের মধ্যে 7টা বিট হচ্ছে ওই অঙ্কটাকে প্রকাশ করবে, ওই সংখ্যাটাকে প্রকাশ করবে। আর অষ্টমতম যে বিটটা রয়েছে সেই বিটটা নির্দেশ করবে সেই সংখ্যাটা ধনাত্মক না ঋণাত্মক। তার মানে কোনো সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক সেটা বোঝার জন্য আমাদেরকে তার 8 বিট মান প্রকাশ করতে হবে, 8 রেজিস্টারের মানটা প্রকাশ করতে হবে, বা 16 রেজিস্টারের মান ইনপুট করতে হবে। তো আমরা ইনপুট করতে করতে শেষ অবধি যদি এখানটায় আসি, যদি 1 দেই এখানটায়, তাহলে বুঝতে হবে এই বিটটা
1 দিলে আলাদা মান আসবে, মানে অষ্টমতম বিটটা 1 আর 0 এর জন্য আমরা ধনাত্মক বা ঋণাত্মক বুঝতে পারবো। অর্থাৎ শুধুমাত্র অষ্টমতম বিটটা থেকে আমরা বুঝতে পারবো সেই বাইনারি মানটা ধনাত্মক না ঋণাত্মক। এই অষ্টমতম বিটটাকে বলা হয় চিহ্ন বিট। এই বিটটি যদি ধনাত্মক হয়, এই বিটটি যদি 1 হয়, তাহলে বুঝতে হবে সংখ্যাটা ঋণাত্মক, আর এই বিটটা যদি 0 হয় বুঝতে হবে সংখ্যাটা ধনাত্মক। তাহলে যদি -3 আমরা করতে চাই, তাহলে ঠিক এইটা বুঝতে হবে। কি বুঝতে হবে? -3 হলে 8 বিট রেজিস্টারে এই সংখ্যাটা লিখতে হবে। এইখানে অষ্টমতম বিটটা 1 অর্থাৎ -3, আর অষ্টমতম বিটটা যদি 0 হতো তাহলে +3। তাহলে আমরা প্রকৃত মান গঠনের সাহায্যে কি করতে পারবো? ধনাত্মক ঋণাত্মক এইভাবে করতে পারবো। এটাকে বলা হয় চিহ্ন বিট। তাহলে এই চিহ্ন বিটের সাহায্যে যেটা করলাম, চিহ্ন বিটে তাহলে ধনাত্মক হলে কি হয় 0, ঋণাত্মক হলে 1 হয়। এই পদ্ধতির মধ্যে একটা ত্রুটি আছে। আমরা যদি 0 কে প্রকাশ করতে চাই, 0 সংখ্যাটাকে প্রকাশ করতে চাই, তাহলে এরকমটা করতাম। 0 0 কয় বিট লাগবে? 8 বিট। 1 2 3 4 5 6 7 8। অষ্টমতম বিটটা যদি 0 হয় তাহলে এটা কি হবে? +0 হয়। অষ্টমতম বিটটা যদি আমরা 1 দেই তাহলে সেটা হয়ে যেত -0। মানে এই বিটটা যদি 0 দেই আর 1 দেই তাহলে -0 +0। বাস্তবে -0 আর +0 এর কোনো অস্তিত্ব নাই। এইটা সম্পর্কে কোনো অসম্ভব, এটা কল্পনাও করা হয় না। 0 একটা নিরপেক্ষ, এটা ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে না। এই ত্রুটিটার জন্য এই প্রকৃত মান গঠন পদ্ধতিটা আজ বিলুপ্ত হয়েছে, এটাকে আর ব্যবহার করা হয় না, এটার কোনো প্রয়োগ নেই। দ্বিতীয় হচ্ছে, তিনটা পদ্ধতির মধ্যে দ্বিতীয় পদ্ধতি হচ্ছে কমপ্লিমেন্ট, পরিপূরক পদ্ধতি। তো পরিপূরক পদ্ধতি দুটো রয়েছে। দ্বিতীয়টা হচ্ছে 1 এর পরিপূরক, ওয়ান কমপ্লিমেন্ট। মানে 1 এর পরিপূরক নিয়ম। 1 এর পরিপূরক নিয়মটা কি? আমরা বুলিয়ান অ্যালজেব্রার ওখানে গেলে মোটামুটি বুঝবো যে বিপরীত বলে একটা কথা রয়েছে, মানে 0 আর 1 ছাড়া কিন্তু কিছু নেই। তো 0 এর বিপরীত হচ্ছে 1, 1 এর বিপরীত হচ্ছে 0। এটা একটা কথা রয়েছে। মানে 0 এর স্থলে যদি 1 দেওয়া হয়, যদি বলা হয় এই অঙ্কটাকে বিপরীত লিখো, তাহলে বুঝতে হবে 0 এর স্থলে 1 দিতে হবে। অর্থাৎ 1 1 এই সংখ্যাটাকে যদি বিপরীতভাবে লিখতে বলে তাহলে 0 0 লিখবো। তো 1 এর পরিপূরকটা হচ্ছে কি? বিপরীত নিয়ম। কোন সংখ্যাকে, এরকম একটা সংখ্যা দেওয়া আছে 111, অর্থাৎ 7 দেওয়া আছে। এই 111 এইটার যদি 1 এর কমপ্লিমেন্ট গঠন করতে বলে, তাহলে ফার্স্ট এটাকে কত ডিজিট করলে 8 রেজিস্টার করে নিতে হবে। 8 রেজিস্টার হয়ে গেছে, 8 বিট রেজিস্টার। তারপর সেটা 0 এর স্থলে 1, 0 এখানে 1, 0 এখানে 1, 0 এখানে 1 1 1, আর 1 এর এখানে 0, মানে এদের বিপরীত করে নিতে হবে। তাহলে এই সংখ্যাটার কমপ্লিমেন্ট হচ্ছে এই সংখ্যাটা, অর্থাৎ এর কমপ্লিমেন্ট হচ্ছে এটা। তাহলে এর কমপ্লিমেন্ট এই বাইনারি সংখ্যাটার কমপ্লিমেন্ট হচ্ছে এটা। তাহলে আরেকটা করে নেই 101। তাহলে এটার 4 বিট রেজিস্টার যদি বলে 4 বিট রেজিস্টার কমপ্লিমেন্ট নির্ণয় করো বা 1 এর পরিপূরক নির্ণয় করো, তাহলে 4টা বিট হয়ে গেছে। এবার নির্ণয় করে থাকি 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0, 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0। তাহলে এই সংখ্যাটার 1 এর কমপ্লিমেন্ট হচ্ছে এটা। তাহলে নির্ণয় করে ফেললাম, 1 এর কমপ্লিমেন্ট নির্ণয় করা শিখলাম। তো 1 এর কমপ্লিমেন্টের কাজ কি? 1 এর কমপ্লিমেন্টের কাজ কি? কি আমরা এটা কেন ব্যবহার করব? কিভাবে বুঝবো এইটা ধনাত্মক না ঋণাত্মক? তো এই সংখ্যাটাকে যদি আমি বাইনারিতে করে যাই, তাহলে এই সংখ্যাটাকে ডেসিমেলে যদি প্রকাশ করি, তাহলে এটা হচ্ছে 5। এটা হচ্ছে 5। তো এই সংখ্যাটাতে রয়েছে সামনে কি রয়েছে? 4 বিট রেজিস্টার অনুসারে চতুর্থতম বিটটা কি রয়েছে? 0 রয়েছে, তার মানে এটা ধনাত্মক। তার মানে এটাকে জেনারেল ভাবে আমরা ডেসিমেলে +5 বলবো। আর যখন এটাকে এইভাবে 1 এর কমপ্লিমেন্ট করব, 1 এর কমপ্লিমেন্ট করে নিয়ে আসব, মানে 1 কমপ্লিমেন্ট, এই সংখ্যাটা 1 কমপ্লিমেন্ট। তো দেখব এটা যেহেতু
একের পরিপূরক সংখ্যা, এটা কোন সংখ্যা? একের পরিপূরক সংখ্যা। কোন সংখ্যার একের পরিপূরক? এই সংখ্যাটার একের পরিপূরক। এই সংখ্যাটা হচ্ছে কত? 5। এর কি? একের পরিপূরক। তো এই আমরা, তার মানে এর মান হচ্ছে 5, এটা লিখে ফেললাম। এখন আমরা ধনাত্মক না ঋণাত্মক সেটা দেখব চতুর্থ সংখ্যা থেকে। তো চতুর্থ বিট থেকে দেখব, চতুর্থ বিট আছে তো 1, তার মানে 5। অর্থাৎ কোন সংখ্যার 1 এর, কোন সংখ্যার 1 এর পরিপূরক মান ওই সংখ্যার ঋণাত্মক মান প্রকাশ করে। 5 সংখ্যাটির 1 এর পরিপূরক মান 5 ঋণাত্মক 5 কে নির্দেশ করে। অর্থাৎ তোমাকে যদি কেউ বলে +7 সংখ্যাটিকে লিখো, তাহলে লিখতে হবে 1 1 1, বাইনারিতে লিখে ফেললাম। তারপর যদি বলে ঋণাত্মক 7 লিখো, তার মানে ঋণাত্মক 7 লিখতে হবে, একটা 1 নিতে হবে চতুর্থ বিট অনুসারে, প্রকৃত মান গঠন অনুসারেই 1 লিখতে হবে, তারপরে 7 লিখতে হবে, এরকমটা প্রকৃত মান। এইভাবে না লিখে আমরা ডিরেক্টলি লিখবো এইভাবে, এর পরিপূরক মানটা ইউজ করে দেবো 1 0 0 0, শেষ। এটা হচ্ছে ঋণাত্মক। তার ঋণাত্মক সংখ্যা ব্যবহার করার জন্য এটা ব্যবহার করব, এইটা ব্যবহার করব। তো এরপরে একের প্রকৃত মান গঠন, একের পরিপূরক দুটোই শিখলাম। এরপরে যেটা সবচেয়ে বেশি উপযোগী, যেটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে, যেটার সাহায্যে গুণ ভাগ করা হয়ে থাকে, সেই সংখ্যা পদ্ধতিটার সম্পর্কে জানবো। তো বাইনারিতে কি হবে? 2 এর পরিপূরক সম্পর্কে জানবো। 2 এর পরিপূরক মান, দুইয়ের পরিপূরক মান, টু কমপ্লিমেন্টস, টু কমপ্লিমেন্টস, দুইয়ের পরিপূরক টু কমপ্লিমেন্টস। এটা টু কমপ্লিমেন্টসটা কি? টু কমপ্লিমেন্টসটা যদি নির্ণয় করতে চাই, তাহলে টু কমপ্লিমেন্টস এর মান হচ্ছে 1 কমপ্লিমেন্টস যোগ 1, অর্থাৎ 1 এর কমপ্লিমেন্ট মান 2 এর পরিপূরক মান সমান সমান 1, কোন সংখ্যার 1 এর পরিপূরক মানের সাথে 1 যোগ করে 2 এর পরিপূরকের মান পাওয়া যায়, 2 পরিপূরক মান পাওয়া যায়। অর্থাৎ 1 0 1 সংখ্যাটিকে যদি 2 এর টু কমপ্লিমেন্টস নির্ণয় করতে বলে, টু কমপ্লিমেন্টস নির্ণয় করো, তাহলে এইভাবে নির্ণয় করতে হবে। ফার্স্ট এটাকে 1 এর পরিপূরক নির্ণয় করতে হবে, এর এক পরিপূরক, একের পরিপূরক মান, এক পরিপূরক মান, এক পরিপূরক নির্ণয় করলাম, একের পরিপূরক মান নির্ণয় করলাম। মান নির্ণয় করলে কি হবে? 1 0 1 0 হইল। এরপর এর 2 পরিপূরক মান হবে, 2 এর পরিপূরক, এখানে এর একটা ইউজ করলে ভালো হয়, 2 এর পরিপূরক মান এটা হবে এরকম 1 0 1 0 প্লাস 1, তার মানে 1 0 1 1। তাহলে এই সংখ্যাটার 2 এর পরিপূরক মান হচ্ছে এই সংখ্যাটা। যা কিভাবে পেলাম? প্রথমে এই সংখ্যাটার 1 এর পরিপূরক মান নির্ণয় করলাম, এই 1 এর পরিপূরক মানটার সাথে আরো 1 যোগ করে দিয়ে 2 এর পরিপূরক মান পাওয়া যায়। তো 2 এর পরিপূরক মান পাওয়া যায়। তো আমি বুঝাতে চাচ্ছি, এই সংখ্যাটা হচ্ছে 101, এটা হচ্ছে 5, এটাকে বলা হয় 5, তাহলে এই সংখ্যাটা হবে ঋণাত্মক 5। তাহলে এই সংখ্যাটা কি? 2 এর পরিপূরক এই সংখ্যাটা কি হবে? তো অবশ্যই এটা যেহেতু 1 যোগ করা হয়েছে, -4, স্বাভাবিক জ্ঞানভাবে এইটাই বলে যে -4, কিন্তু কম্পিউটার এটাকেই -5 বুঝে, এটাকে -5 বুঝে নেয়। কম্পিউটারে এই সংখ্যা পদ্ধতিটা নাই, একের পরিপূরক ওরা ইউজ করে না, ডাইরেক্ট 2 এর পরিপূরক অনুসারে কি ইউজ করে? মাইনাস একটা ঋণাত্মক সংখ্যা মনে করে, ঋণাত্মক সংখ্যা মনে করে। কিভাবে মনে করে? ঋণাত্মক সংখ্যা 5,
এক যোগ করার পরে এটাকে ঋণাত্মক সংখ্যা মনে করে। তো যাই হোক, যদি বলা হয় 2 এর পরিপূরক নির্ণয় করতে পারবা, তো 2 এর পরিপূরক সম্পর্কে একটু মানে মানটা নির্ণয় করতে পারবা, কাজটা পরে শিখতেছি। তো 2 এর পরিপূরকটা একটু একটা জিনিস লক্ষ্য করে দেখি, 1 1 এর 2 এর পরিপূরক নির্ণয় করব, 0 0 এর 2 এর পরিপূরক নির্ণয় করব। এর 2 এর পরিপূরক নির্ণয় করতে গেলে ফার্স্ট কি করতে হবে, আগে 1 এর পরিপূরক নির্ণয় করি, 1 1 0 0। তারপর 2 এর পরিপূরক নির্ণয় করব, 2 এর পরিপূরকটা হচ্ছে কত, 1 1 0 1 নির্ণয় করলাম। তো 2 এর পরিপূরকে যদি কোনো মান দেওয়া থাকে, 2 এর পরিপূরকের মান দেওয়া থাকে, তাহলে যদি আর বলে যে এটা 2 এর পরিপূরকের মান, এটা একটি বাইনারি সংখ্যার 2 এর পরিপূরকের মান, উক্ত বাইনারি সংখ্যাটা নির্ণয় করো, তাহলে কিভাবে করব? তো ফার্স্ট এখান থেকে এক মানে এইটাকে এক কমপ্লিমেন্ট করব, অর্থাৎ একের পরিপূরক করব। কিভাবে করব? 0 0 1 0 করব। তারপর আবার এক যোগ করে দেব, পেয়ে গেলাম এই সেই বাইনারি মানটাকে। আমরা একের কমপ্লিমেন্ট ফার্স্ট করেছিলাম, তারপর একের কমপ্লিমেন্টের সাথে এক যোগ করে 2 এর কমপ্লিমেন্ট করলাম। এখন যদি বলা থাকে যে 2 এর কমপ্লিমেন্ট মান এটা, কোনো বাইনারি সংখ্যার 2 এর কমপ্লিমেন্টের মান এটা, তাহলে এক কত, মানে এইটার বাইনারি মান কত, বাইনারি মান যদি নির্ণয় করতে বলে, তাহলে বাইনারি মান নির্ণয় করার জন্য ফার্স্ট কি করতে হবে, এই যে 2 এর পরিপূরক কমপ্লিমেন্ট সংখ্যাটা রয়েছে, 2 এর পরিপূরক সংখ্যাটা রয়েছে, সেটার পুনরায় একের পরিপূরক করব, মানে এই সংখ্যাটার একের পরিপূরক নির্ণয় করব। একের পরিপূরক নির্ণয় করলাম, করার পর এক যোগ করে দেব, তাহলে ওই সংখ্যাটা পাওয়া যাবে। অর্থাৎ কোন সংখ্যার রি কমপ্লিমেন্ট করলে, মানে এইটাকে 2 এর পরিপূরক এটা করলাম, করে আবার এই সংখ্যাটা 2 এর পরিপূরক করলাম, অর্থাৎ কোন সংখ্যার কোন অঙ্কের দুইবার যদি 2 এর পরিপূরক নির্ণয় করা হয়, পরপর দুবার এর 2 এর পরিপূরক নির্ণয় করলাম, আবার 2 এর পরিপূরক নির্ণয় করলাম, করলে ওই সংখ্যাটাকে ফিরে পাওয়া যায়। অর্থাৎ রিকমপ্লিমেন্ট যদি করি, কোন সংখ্যাকে যদি রিকমপ্লিমেন্ট করি, তাহলে কি পাবো, ওই সংখ্যার মান ও চিহ্ন অপরিবর্তিত থাকবে। তাহলে তোমরা একটা কাজ করো, তোমরা নিজেরাই একটা করে ফেলো, পারবে অবশ্যই। 0 1 0 1 1 এই সংখ্যাটার এটি হচ্ছে 2 এর পরিপূরক মান, 2 এর পরিপূরক কমপ্লিমেন্ট সংখ্যা, 2 এর কমপ্লিমেন্ট টুয়াইস কমপ্লিমেন্ট সংখ্যা, এটা কোনো টুয়াইস কমপ্লিমেন্ট সংখ্যা। তাহলে এর বাইনারি মান নির্ণয় করো, বাইনারি মান কত এটা নির্ণয় করে ফেলো। তো নির্ণয় করো, এখন তোমরা এটা করে ফেলো। তো বাইনারি মান সম্পর্কে আমরা জানলাম। তাহলে এবার 2 এর পরিপূরকের প্রয়োগ শিখব, 2 এর পরিপূরকের প্রয়োগ শিখব। 2 এর পরিপূরকের প্রয়োগ কি, এটার প্রয়োগ তোমরা বই থেকে হালকা পাতলা সুবিধা অসুবিধা পড়ে নিও। এর পরিপূরকটার কাজটা কি সেটা আমরা দেখব। যোগ, বাইনারি যোগ, বাইনারি যোগ বা বিয়োগের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে। বাইনারি যোগ বা বিয়োগের ক্ষেত্রে এর কাজ রয়েছে, আর অন্যথায় কোনো কাজ নাই। আমি তোমাদের একটা করে দেখাইতে চাই। একটু তোমাদের কিছুক্ষণের কথাগুলো একটু ভাবো, একটুখানি কিছুক্ষণের কথাগুলো ভিডিওটাকে স্টপ করে কিছুক্ষণ আগে যে কথাগুলো বললাম ঋণাত্মক সংখ্যাগুলো সম্পর্কে 2 এর পরিপূরকের সাথে সম্পর্কটা, সেই সম্পর্কে একটু ভাবো। আমি একটু মনে করে দিচ্ছি, -2 যদি সংখ্যা কোথাও বলা থাকে, তার মানে তোমাকে বুঝতে হবে কি 2 সংখ্যাটা 2 এর পরিপূরক, 2 সংখ্যাটার 2 টুয়াইস কমপ্লিমেন্ট এটা বুঝতে হবে।
অর্থাৎ -2 মানেই বোঝাচ্ছে টয়েস 2, বাইনারি 2 সংখ্যাটা, এটা এই সংখ্যাটা টয়েস কমপ্লিমেন্ট হচ্ছে -2। এটা বুঝতে পারতেছো, মানে কম্পিউটার যেটা বুঝে। তো কম্পিউটারে কিভাবে যোগ বিয়োগ কাজ করে সেটা সম্পর্কে আমরা করব। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে -2 আর 2 এর মধ্যে, মানে যদি কোথাও -2 থাকে, -7 থাকে, তার মানে বুঝতে হবে যে 7 নামে যে ডিজিটটা রয়েছে, সেই ডিজিট 7টার বাইনারি মানের 2 এর কমপ্লিমেন্ট হচ্ছে -7। বুঝতে পারতেছো? তাহলে আমাদের এখন যোগ বিয়োগ করার যতগুলোই রুলস থাক না, কি থাক, আমরা কিন্তু সহজেই আমরা করতে পারবো। করে ফেলি, দেখি খুব সহজ হবে করতে। তোমরা যদি বাস্তবে মানে আমাদের ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে একটু চিন্তা করে থাকো, তাহলে 2 যোগ 2, এখানে কোনো ঋণাত্মক সংখ্যার ব্যবহার নাই। 2 যোগ 2 সুন্দরভাবে কি করে ফেলবে, 4। এরপরে যদি এমনটা থাকে, এটাকে বাইনারিতে নিয়ে এসো, 10 যোগ 10, 100 হয়ে গেল 4। এরপরে যেভাবে করবে, এটা স্বাভাবিকভাবেই রয়েছে, এখানে কোনো ঋণাত্মক সংখ্যা নাই। আমরা স্বাভাবিকভাবে বাইনারি যোগটা যে পূর্বে শিখলাম সেটাই ভাবে করলাম। এখন কথা হচ্ছে, যদি এইরকমটা থাকে যে 2 থেকে 2 বাদ দাও, 2 থেকে 2 যদি বাদ দেই, ডেসিমেল এটা এরকমটা হতো 0। এখন কথা হচ্ছে 2 থেকে 2, কম্পিউটার শুধুমাত্র বাইনারি বুঝে, তার মানে 10 থেকে 10 বাদ দিবে, কিন্তু না, 2 এর কমপ্লিমেন্টের সাহায্যে, এই ঋণাত্মক শব্দ বলে কোনো অর্থ নাই। 2 এর কমপ্লিমেন্টের সাহায্যে আমরা শুধুমাত্র যোগের সাহায্যে সব কাজ করব, 2 এর কমপ্লিমেন্টের সাহায্যে এমনটা করব। আচ্ছা, 2 -2 এটাকে আমরা এইভাবে লিখতে পারি, একবার চিন্তা করে দেখো, 2 প্লাস -2, এটাকে এইভাবে লিখতে পারি। তাহলে তোমাদের যদি বলে যে 2 এর কমপ্লিমেন্টের সাহায্যে এই দুটো সংখ্যার যোগ করো, বা এই দুটো সংখ্যার 2 থেকে 2 এর বাদ দাও, 2 আর 2 এর বিয়োগফল নির্ণয় করো 2 এর কমপ্লিমেন্টের সাহায্যে, তাহলে আমরা কি করব, এই সংখ্যাটাকে এইভাবে লিখব, 2 টাকে এইভাবে লিখলাম, 2 প্লাস এটা শুধু যোগ করে দিলাম -2, তাহলে কিন্তু থেকে কোনো চেঞ্জ আছে নাই। তার মানে তোমাদের এরকমটা করতে হবে, এই 2 নির্ণয় করতে হবে, 2 টাকে নিতে হবে 10 নিলাম, 4 ডিজিট রেজিস্টার নিলাম, 4 বিট রেজিস্টার নিলাম, যেহেতু কমপ্লিমেন্টে রয়েছে অর্থাৎ রেজিস্টার ইউজ করতে হবে। তো 4 বিট করো, আর 8 বিট করো, আর 16 বিট করো। তো আমরা কখন 4 বিট করব, কখন 16 বিট করব, সেটা সম্পর্কে একটু পরে বলতেছি। তো এটাকে দেখে নেই। তাহলে এটা কি করব, এখন -2 মানে আমরা কি বুঝি, 2 এর পরিপূরক যেহেতু উল্লেখ রয়েছে, তার মানে -2 মানে আমরা এইটুকু বুঝবো যে -2 সংখ্যাটা হচ্ছে 2 এর বাইনারি মান, 2 এর বাইনারি মান যে রয়েছে 10, 4 বিট ওলা, এর 2 এর কমপ্লিমেন্ট, 2 এর কমপ্লিমেন্ট। তার মানে আমি কিছুক্ষণ আগে কিন্তু এটা সম্পর্কে বললাম যে -2 মানে কি, তার মানে 2 এর -2 হচ্ছে 2 এর যে মান রয়েছে সেই মানটার 2 এর কমপ্লিমেন্ট। তাহলে এটাকে নির্ণয় করে ফেলি, 2 এর কমপ্লিমেন্ট, এটার 1 এর কমপ্লিমেন্ট হচ্ছে 1101, এটার সাথে 1 যোগ করে 2 এর কমপ্লিমেন্ট নির্ণয় করব, তাহলে 0 1 1 1, তাহলে এটা হচ্ছে, তাহলে এটার সাথে যোগ -2 মানে কি, 2 এর বাইনারি মানের 2 এর কমপ্লিমেন্ট মান, 2 এর কমপ্লিমেন্ট মান, 2 এর কমপ্লিমেন্ট 1 1 1 0। বুঝতে পারছো? তাহলে এই জায়গাটাতে এটা ইউজ করতে হবে। করলাম, করলে এখন কি হবে, 0 1 1 যোগ করলে 0, হাতে করে 1, 1 আর 1 যোগ করলে 0, মানে 10, 10 এর 0, হাতে করে 1, 1, আর হাতের 1 যোগ করলে 10, 10 আর 0 যোগ করলে
10 এর 0 হাতে 1 মানে ক্যারি 1 যেহেতু এদিকে আর কোনো সংখ্যা নেই ক্যারি 1টা বসাই দিলাম। তো এইখানটার রুলস হচ্ছে 2 এর কমপ্লিমেন্টের সাথে যদি যুক্ত করি তাহলে যত বিট রেজিস্টার ইউজ করব এর বাইরে যদি কোনো ক্যারি ট্যারি আসে তাহলে এগুলো বাদ দিতে হবে। তো আমরা এখানে 4 বিট রেজিস্টার ইউজ করছি, তাহলে এখানে 4টা বিট নিয়ে নিলাম, নেওয়ার পরে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো সব বাদ, অর্থাৎ এই 1 কে বাদ দিয়ে দিলাম। তাহলে 0 0 0 তাহলে হয়ে গেল 0 0। তাহলে যদি এরকমটা করি তাহলে বুঝে নেব এরকমটা রয়েছে। তাহলে 2 এর কমপ্লিমেন্টের সাহায্যে আমরা খুব সহজেই করে ফেলতে পারি বিয়োগগুলো। আমরা তোমাদের বইয়ের মধ্যে ঘোরানো পেছানো অনেকগুলো কথা রয়েছে, যে প্রথম সংখ্যা যদি ধনাত্মক হয়, প্রথমটা ধনাত্মক রয়েছে, তারপরেরটা যদি ঋণাত্মক হয়, তা দ্বিতীয়টা যদি ঋণাত্মক হয়, যোগের ক্ষেত্রে ধরি, ফার্স্টটাকে যোগের ক্ষেত্রে ধরি, প্রথমটা ধনাত্মক দ্বিতীয়টা যদি ঋণাত্মক হয় তাহলে দ্বিতীয় সংখ্যাটার কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে, করে যোগ করে দিতে হবে, এই রুলসটা রয়েছে। তারপরে যদি প্রথমটা ঋণাত্মক হয় দ্বিতীয়টা ধনাত্মক হয় তাহলে এইটার কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে, অর্থাৎ ঋণাত্মক যেখানে সেখানেই কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে। কেন নির্ণয় করতে হবে কারণটা অবশ্যই বুঝতে পারছো, কেননা ঋণাত্মক মানেই বাইনারিতে 2 এর কমপ্লিমেন্ট, বাইনারিতে 2 এর কমপ্লিমেন্ট। আশা করি বুঝতে পারছো। একটু বলে দেই, যদি এরকমটা থাকে -7 আর 2 যোগ করো তাহলে কি করব, এই ঋণাত্মক চিহ্নটা কার সামনে আছে, ঋণাত্মকটা কার এখানে আছে, 7 এর এখানে আছে, তার মানে এটাকে কমপ্লিমেন্ট করব। কারণ বইয়ে লেখা থাক প্রথমটা না দ্বিতীয়টা তৃতীয়, যার সাথে ঋণাত্মক থাকবে তার কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে। এখন যদি এমনটা থাকে দুটাই ঋণাত্মক, -2 -4 যোগ করো তাহলে কি করব, এটাও কমপ্লিমেন্ট ইউজ করব, এটাও, মানে দুইটা সংখ্যার ক্ষেত্রে এই কমপ্লিমেন্ট ইউজ করে ফেলবো। এখন যদি এরকম থাকে 46 + 46 - 42 যোগ করো তাহলে 42 এর কি করব, 2 এর পরিপূরক মান ব্যবহার করব, আর 46 এর শুধু রেজিস্টার মান ব্যবহার করব, ব্যবহার করে যোগ করব। তাহলে যোগের আর যে কমন রুলস রয়েছে সেই কমন রুলস গুলো হচ্ছে এটা, যোগ বা বিয়োগ যেটাই ভাবো না কেন যোগ বিয়োগের ক্ষেত্রে একই রুলস। আমি শুধুমাত্র একটা রুলস দেব, সেই একটা রুলস হচ্ছে এই, ফার্স্ট অঙ্কগুলো বা সংখ্যাগুলোকে 4 বিট অথবা 8 বিট অথবা 16 বিট অথবা 32 বিট যে কোনো একটা প্রয়োগ করব, কোনটা প্রয়োগ করব সেটা দেখব। যদি সংখ্যাটির যোগ করে বা যোগফল বা বিয়োগফল কি হয় 16 এর বেশি হয়, মানে 16 এর থেকে কম হয় তাহলে 4 ব্যবহার করব, আর যদি 16 থেকে বেশি হয়ে কত পর্যন্ত যায় 128 অবধি যায় তাহলে 8 বিট ব্যবহার করব। 128 না 127 অবধি যদি হয়, মানে 127 পার হয়ে যদি 128 হয়ে যায় তাহলে 16 বিট রেজিস্টার ব্যবহার করব। তো সর্বোচ্চ এটাই থাকে, আর 16 যদি থাকে 2 এর উপর যদি 16 দেই, তারপর যত যেই সংখ্যাটা আসবে ওই সংখ্যাটা থেকে যদি বড় হয় তাহলে 32 বিট ব্যবহার করব। তো 32 বিটের হয় না সচরাচর, অত বড় অঙ্ক তোমাদের দেওয়া থাকবে না, তো 16 বিট পর্যন্ত দেওয়া থাকবে। যদি 127 এর বড় হয় মানে 128 পর্যন্ত আমরা লিখতে পারি, মানে 128 যদি হয় তাহলে 128 যদি হয় তাহলে আমরা 16 বিট ব্যবহার করব। যদি যোগফল বা বিয়োগফল 128 হয় তাহলে 128 বা তার থেকে বেশি হয়, 128 এর বেশি হয় তাহলে 16 বিট রেজিস্টার ব্যবহার করব, অন্যথায় 8 বিট রেজিস্টার 4 বিট রেজিস্টার সুবিধা মতো ব্যবহার করে নিব। তো ফার্স্ট আমরা কি করব, যে সংখ্যাগুলো যোগ করব সেই সংখ্যাগুলোকে চিন্তা করব যে যোগফল বা বিয়োগফল আনুমানিক কত হতে পারে সেটা সম্পর্কে চিন্তা করে আমরা এই রেজিস্টারে 4 বিট রেজিস্টার বা 8 বিট রেজিস্টার বা 16 বিট রেজিস্টারে রূপান্তর করব। ফার্স্ট এটা কাজ, প্রথম ধাপ এটা 1 নম্বর ধাপ। 2 নম্বর ধাপ হচ্ছে এই, যেই সংখ্যাটা সামনে ঋণাত্মক থাকবে, একটু বুদ্ধি খাটিয়ে যেই সংখ্যাটা সামনে ঋণাত্মক থাকবে সেই সংখ্যাটা কমপ্লিমেন্ট নির্ণয় করব। কত কমপ্লিমেন্ট,
টয়েস কমপ্লিমেন্ট নির্ণয় করব। টয়েস কমপ্লিমেন্ট নির্ণয় করার পর 3 টয়েস কমপ্লিমেন্ট নির্ণয় করলাম, করার পর আমাদের কাজ শেষ। যেগুলোর সাথে সামনে ঋণাত্মক থাকবে তাদের টয়েস কমপ্লিমেন্ট নির্ণয় করলাম, আর যেগুলো থাকবে না সেগুলো ওইভাবেই থাকলো। তাহলে যেই দুটোর যোগফল নির্ণয় করতে হবে, এই কমপ্লিমেন্ট থেকে প্রাপ্ত যেটা মান আর এখান থেকে যেটা কমপ্লিমেন্ট করলাম না সেটার মান, দুটোরই বাইনারি যোগ করে দিব। বাইনারি যোগ করব, তৃতীয় ধাপে কি করে দিব, বাইনারি যোগ করব। সেটা বিয়োগই হোক বা যে কোনো ক্ষেত্রেই হোক, বিয়োগের ক্ষেত্রেই হোক বা কিসের ক্ষেত্রে হোক, আমরা বাইনারি যোগ করে দিব। তারপরে চতুর্থতম ধাপটাতে কি করব, চতুর্থ ধাপে কি করব, যদি আমাদের 4 বিট ধরলাম, 8 বিট ধরলাম, 16 বিট ধরলাম, এখন 16 বিট ধরার পরেও অঙ্ক মানে যোগ করতে করতে 16 বিট পার হয়ে 17তম বিট, 16 বিটের যদি এমন হয় 16 বিট রেজিস্টার আমরা ব্যবহার করার পরে যদি 17তম কোনো বিট আসে তাহলে সেই বিটটাকে আমরা বাদ দেব। আবার যদি এমন হয় যে 8 বিট রেজিস্টার ব্যবহার করে আমরা অঙ্কগুলো করলাম কিন্তু অঙ্কের ফলাফল এসে আমাদের মানে ম্যাথের শেষ অবধি ফলাফল এসে নবমতম একটা বিট আসছে, 8টা বিট আসার পর 9তম একটা বিট আসছে, তাহলে এই বিটটাকে আমরা বাদ দেবো, এটা অতিরিক্ত বিট, এই বিটটাকে আমরা বাদ দেব। তেমনই ভাবে যদি 4th বিটের ক্ষেত্রে, যদি 8 বিটের ক্ষেত্রে, যদি 4 বিটের ক্ষেত্রে যদি পঞ্চমতম কোনো বিট আসে, অতিরিক্ত কোনো বিট আসে, তাহলে সেই বিটটাকে আমরা বাদ দেব। 4 বিট রেজিস্টার ব্যবহার করে যদি অঙ্ক করার পরে যদি 5তম কোনো বিট আসে, তাহলে অতিরিক্ত বিট আসে, সেই বিটটাকে আমরা বাদ দেব। যেমন কিছুক্ষণ আগে যে আমরা অঙ্কটা করেছিলাম সেই অঙ্কটাকে আবার পুনরাবৃত্তি নিয়ে আসি। আমরা করেছিলাম 2 - 2 করলে বাইনারিতে 2 - 2 করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, তাহলে আমাদের ধাপ অনুসারে যেটা করব, ফার্স্ট ধাপ ছিল কি, ফার্স্ট ধাপ যে অঙ্ক দুটাকে আমাদের কি করতে হবে, 2 বিট 4 বিট বা 8 বিট বা 16 বিট রেজিস্টার ব্যবহার করতে রূপান্তর করতে হবে। তো আমরা ফার্স্ট কি করি, 2 সংখ্যাটার বাইনারি মান হচ্ছে 1 0, এটাকে 2 এর 1 0, এটা হচ্ছে 2, এটাকে যদি ফোর্থ বিট রেজিস্টার হিসেবে নেই, রেজিস্টার যদি করি তাহলে ফোর্থ বিট রেজিস্টার মান হচ্ছে কত, 0 0 1 0। তারপরে রয়েছে 2, দ্বিতীয় যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটারও রয়েছে 2, এটারও যদি করি 4 বিট রেজিস্টার মান হচ্ছে 0 0 1 0। আমাদের বলা হয়েছে যে প্রথম যে ধাপটা রয়েছে সেই ধাপে বলা হয়েছে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেই সংখ্যাগুলো 8 বিট রেজিস্টার নির্ণয় করতে হবে। তো আমাদের প্রথম ধাপের কাজ শেষ। দ্বিতীয় ধাপ ছিল এটা, দ্বিতীয় ধাপ ছিল যে সংখ্যাটার সামনে ঋণাত্মক থাকবে সেই সংখ্যাটা 2 এর কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে। তো এখানে এই 2 সংখ্যাটার সামনে কি রয়েছে, ঋণাত্মক চিহ্নটা রয়েছে, তার মানে 2 এর আমাদের কি নির্ণয় করতে হবে, 2 এর কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে, 2 এর কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে। তাহলে 2 0 0 1 0 সংখ্যাটির 2 এর পরিপূরক মান হচ্ছে 2 এর পরিপূরক 2 এর পরিপূরক মান হচ্ছে কত, 1 1 1 0। তোমরা পড়ে নিবে, এটা 1 1 0 1 হয়, তারপরে এটাকে সাথে 1 যোগ করে দিলে 1 1 0 হয়, তাহলে 2 এর পরিপূরক মান হচ্ছে এটা। তো দ্বিতীয় ধাপ আমাদের কাজ শেষ। তৃতীয় ধাপ ছিল কি, তৃতীয় ধাপ ছিল সংখ্যা দুটোকে যোগ করে দিতে হবে। তো তৃতীয় ধাপটা ছিল এই যে যোগ করে দিতে হবে। তো যোগ আমরা করব, তৃতীয় ধাপ অনুসারে কি যোগ করব, যে সংখ্যাটা থাকলো, যে সংখ্যাটা আমাদের করার প্রয়োজন ছিল না, মানে প্রথম যে সংখ্যাটা ধনাত্মক, যে সংখ্যাগুলো ধনাত্মক রয়েছে, যেগুলো 2 এর কমপ্লিমেন্ট নির্ণয় করিনি, সেই সংখ্যাটা লিখব 0 0 1 0 লিখলাম। এরপরে দ্বিতীয় ধাপে যে সংখ্যাটার পরিপূরক নির্ণয় করছি সেই সংখ্যাটা লিখব 1 1 0। তারপরে এটা যোগ নির্ণয় করব। তৃতীয় ধাপ ছিল যে ওই সংখ্যা দুটোর যেগুলো পরিপূরক নির্ণয় করা হয়েছে ওই সংখ্যাটা, আর যে সংখ্যার পরিপূরক নির্ণয় করা হয়নি সেই সংখ্যাটা কি নিব, যোগ করে দেব। তা যোগ করলে 0 0 1 1 আর 1 যোগ করলে 10 হয়, 10 এর 0 হাতে করে 1 হয়, বাইনারির হাতে 1 আর এই 1 যোগ করলে 10 হয়, 10 আর 0 যোগ করলে 10 হয়, 10 এর 0 হাতে করে 1, 1 আর 1 যোগ করলে 1 আর এই 1 হাতের 1 আর এই 1 যোগ করলে 10 হয়, 10 আর 0 যোগ করলে 10 হয়, তাহলে 10 এর 0 হাতে করে 1, সামনে আর কোনো অঙ্ক নাই, তাহলে হাতের 1 দিয়ে দিলাম, হাতের 1 দিয়ে দিলাম।
তাহলে হাতের 1 দেওয়ার পরে এই মানটা আসলো, তাহলে আমাদের ফলাফল হচ্ছে এটা। এখানকার মধ্যে একটা জিনিস লক্ষ্য করে যে আমরা 4 বিট রেজিস্টার করে নিয়েছিলাম, 4 বিট রেজিস্টার নিয়েছিলাম, তো 4 বিট রেজিস্টারের সাথে 4 বিট রেজিস্টার যোগ করে দিলাম। দেওয়ার পরে কিন্তু পঞ্চমতম একটা বিট আসছে। কততম বিট আসছে? পঞ্চমতম বিট আসছে। তো পঞ্চমতম বিট আমাদের নেওয়া যাবে না, আমরা যেহেতু 4 বিট রেজিস্টার ইউজ করে অঙ্ক করছি সেহেতু 4টি বিটই আমাদের অ্যান্সার হবে। পিছন দিক থেকে ডান দিক থেকে প্রথম 4টি বিট আমাদের অ্যান্সার হবে। সর্ববামের যে পঞ্চমতম বিট রয়েছে সেই বিটটাকে বাদ দিতে হবে। এই বিটটাকে বলা হয় ক্যারি ওয়ান, এই ক্যারি ওয়ান বাদ দিতে হবে। তাহলে এইভাবে আমরা করব। তাহলে আশা করি বুঝতে পারছি। তো চতুর্থ ধাপে ছিল কি? চতুর্থ ধাপে এই ক্যারি অতিরিক্ত বিটটাকে আমরা বাদ দিলাম। তাহলে অতিরিক্ত বিট মানে এটা চতুর্থতম, আমরা 4 বিট রেজিস্টার ব্যবহার করছি, পঞ্চমতম বিট আসছে, এই জন্য এটা বাদ দিলাম। এভাবে যদি অষ্টমতম 8 বিটের অঙ্কগুলো করে থাকি এবং নবমতম বিট আসলে সেটা বাদ হবে। আর যদি তারপরে এইভাবে আমরা তার করব, আশা করি করতে পারবা। আর এরপরে যেগুলো করবো এইভাবে 2 এর পরিপূরকের নিয়মের সাহায্যে যোগ বিয়োগ করতে পারবো। তাহলে যোগ বিয়োগের ভাবে এই রুলসটা আমরা সব করব, বিয়োগের ক্ষেত্রেও এই রুলস ব্যবহার করব, যোগের ক্ষেত্রেও এই রুলস ব্যবহার করব। যেমন যদি এরকম ভাবে বলা থাকে যে 9 থেকে 10 বাদ দেওয়া হোক, 9 থেকে 10 বাদ দেওয়া হোক, বা 9 বা 10 থেকে 9 বাদ দেওয়া, 10 থেকে 9 বিয়োগ করো 2 এর পরিপূরকের সাহায্যে। তাহলে 10 থেকে 9 যদি বাদ দেয় তাহলে এইভাবে নির্ণয় করবো। তাহলে 10 থেকে 9 বাদ দিলে কার সাথে 9 আছে? ঋণাত্মক চিহ্ন কার সাথে আছে? -9 এর সাথে আছে। তার মানে -9 এর কি করতে হবে? 2 এর পরিপূরক, 9 এর 2 এর পরিপূরক নির্ণয় করতে হবে। এইভাবে যদি থাকে যে 10 থেকে 10 10 আর -10 থেকে -2 বাদ দেওয়া হোক, 10 থেকে 10 থেকে -2 বাদ দাও, বিয়োগ করো। 10 থেকে -2 বাদ দাও, -2 বাদ দাও, তাহলে এটা কি হয়ে গেল? 10 + 10। তাহলে এখানটায় কিন্তু কোনো 2 এর কমপ্লিমেন্ট নির্ণয় করার প্রয়োজন নাই, কিন্তু তোমাদের বইগুলোতে এইভাবে দেওয়া আছে। যেহেতু এখানে -2 রয়েছে, তার মানে 2 এর কমপ্লিমেন্ট নির্ণয় করা হয়েছে, 2 এর কমপ্লিমেন্ট নির্ণয় করা হয়েছে, -2 রয়েছে। আবার -2 কে যেহেতু বাদ দেওয়া হয়েছে কত থেকে, আবার একটা ঋণাত্মক চিহ্ন রয়েছে -2 এর সামনে, তার মানে -2 তে যে কমপ্লিমেন্ট সংখ্যাটা পেলাম সেটার আবার কমপ্লিমেন্ট নির্ণয় করা হয়েছে, অর্থাৎ রি-কমপ্লিমেন্ট নির্ণয় করা হয়েছে, রি-কমপ্লিমেন্ট নির্ণয় করা হয়েছে। আর আমরা জানি রি-কমপ্লিমেন্ট মানে হচ্ছে ওই সংখ্যাটার কোনো পরিবর্তন হয় না। স্বাভাবিকভাবে আমাদের কোনো কমপ্লিমেন্ট নির্ণয় করার প্রয়োজন নাই যদি আমরা এই যুক্তিটা প্রদর্শন করি, মানে এইটা সমান সমান এটা লিখি। আমরা এখানে যেহেতু কোনো ঋণাত্মক চিহ্ন নাই, অতএব কোনো কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে না। ডিরেক্টলি 10 এর 8 বিট রেজিস্টার নির্ণয় করবেন। এই 10 এর 8 বিট রেজিস্টার 2 এর 8 বিট রেজিস্টার নিয়ে নেবেন, নিয়ে যোগ করে দিবেন, অঙ্ক শেষ। এইভাবেই করবেন। আশা করি বুঝতে পারছেন। এবার 2 এর পরিপূরকের সাহায্যে বিভিন্ন বিয়োগ করাটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে। এটা মোটামুটি এক্সামের হলে যদি আসে তাহলে 2 এর পরিপূরকের সাহায্যে বিয়োগফল নির্ণয় করে এটা আসবে। বিভিন্ন সিকিউ তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে। আর এই অঙ্কগুলো হচ্ছে কিনা সেটা ক্যালকুলেটরে তোমরা বুঝতে পারবে। আমি বলে দেবো যে এই অঙ্কগুলো হয় কিনা, ক্যালকুলেটরে ক্লাসের অপেক্ষা থেকেও ক্যালকুলেটর ক্লাস অবশ্যই পাবে। এই ক্যালকুলেটর ক্লাসের মধ্যে অবশ্যই এই অঙ্কগুলো তোমার ওই 3য় অধ্যায়ে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক তুমি যা করলো এগুলো ঠিক আছে কিনা সেটা আমরা করতে শিখবো ক্যালকুলেটরের মধ্যে। তো এরপরে তোমার যে বাড়ি কাজটা নিবে সেটা হচ্ছে -92 থেকে -2 বাদ দিলাম, হোয়াট এটা কত হলো। তারপর আরেকটা করবে 9 থেকে 2, এটা কত হবে। এই দুটো অঙ্ক করলেই তোমাদের হয়ে যাবে। অঙ্কগুলো করতে আশা করি করতে পারবে। তো আজ এই পর্যন্তই। খোদা হাফেজ।